লজ্জা পাই না একদম, খুব ভালো লাগে। আমিও মন প্রাণ থেকে আপনাদেরকে ভালোবাসি, প্রত্যেককে ভালোবাসি। এটার জন্যই তো করা অঞ্জন দা। একদম একদম একদম। আগে যখন বাড়ি থেকে বেরোচ্ছি আয়না একবার দেখছি চুলটা ঠিক আছে কেন, কেন দেখছি? কারণ বাইরে বেরোলে যদি কেউ দেখে আমাকে, দেখে বলে যে কি সুন্দর লাগছে, আপনাকে কিন্তু আমার খুব ভালো লাগে। অনেস্ট আনসার। অ্যাবসলিউটলি, এই অনেস্টির জন্যই ভাইকে এত ভালো লাগে। ভেরি গুড। দিলসে যখন প্রথম দেখি আমি খুব খারাপভাবে ফ্যাসিনেটেড হয়েছিলাম, এবং আমার এখনো মনে আছে আমি নর্মালি যে আমি সিগারেট খাওয়া বাড়িয়ে দিয়েছিলাম, নট বিকজ অফ শাহরুখ খান, বিকজ অফ আমার গান বাজনা। লজ্জা পাই না একদম, খুব ভালো লাগে। আমিও মন প্রাণ থেকে আপনাদেরকে ভালোবাসি, প্রত্যেককে ভালোবাসি। এটার জন্যই তো করা অঞ্জন দা। একদম একদম একদম। আগে যখন বাড়ি থেকে বেরোচ্ছি আয়না একবার দেখছি চুলটা ঠিক আছে কেন, কেন দেখছি? কারণ বাইরে বেরোলে যদি কেউ দেখে আমাকে, দেখে বলে যে কি সুন্দর লাগছে, আপনাকে কিন্তু আমার খুব ভালো লাগে। অনেস্ট আনসার। অ্যাবসলিউটলি, এই অনেস্টির জন্যই ভাইকে এত ভালো লাগে। ভেরি গুড। আমাদের তখন ইনডিফিনিট পিরিয়ড অবধি তোমার তখন তো সময়সীমা ছিল না। ছিল না তো, হ্যাঁ। 14 ঘন্টা বলতে নট দ্যাট। সারা মানে রাত্রি 10টা অবধি হয়তো আমি শিব সেজে এরকম দাঁড়িয়ে দেবী বলে এরকম অনেক কিছু বললাম, সামথিং ইন সংস্কৃত, সামথিং খুব তাত্ত্বিক কথাবার্তা বললাম, স্পিরিচুয়াল কথাবার্তা বললাম। কাট্টু ওখানে গিয়ে মোনালিসা 6টা বন্ধু মিলে নাচছি। তখন স্কুল ছুটি হয়ে গেছে একদিন এরকম, তো বাইরে থেকে দুজন ভদ্রলোক এরকম ডাকছে। আর বাড়িতে স্ট্রিক্টলি বলা ছিল যে বাইরের লোকজন ডাকলে পরে বা কেউ যদি অ্যাড্রেস চায় বা কিছু চায় একদম দেবে না, কারণ ছেলে ধরা হয় ধরে নিয়ে চলে যাবে। নমস্কার, স্বাগত সবাইকে আজকের হ্যালো অঞ্জনে। আজকে আমার সঙ্গে যিনি অতিথি, নিডস নো ইন্ট্রোডাকশন, ইন্দ্রজিৎ মজুমদার, আমার ভাই। নমস্কার। তোমাকে কি নমস্কার বলবো, আমার ছোট ভাই। অরিজিতার মতোই বললাম। কেমন আছিস? খুব ভালো আছি, তুমি কেমন আছো? তুমি তো একদম ফিট অ্যান্ড ফাইন। এটা আমার পডকাস্ট, তোর নয়। আমি ঠিক আছে, আমার বলতে দাও, দর্শকরাও জানুক। আমি কয়েক মাস আগেও অঞ্জনদাকে যেরকম ভাবে দেখেছি, টাচফুড, এখন ইজ রকিং। ব্লাশ করবো কিন্তু, এরকম বলিস না। কি কি কাজ চলছে এখন তোর? এখন আপাতত ধারাবাহিকের কাজ চলছে, আর তাছাড়া একটি ছবির কথা হচ্ছে। তবে ছবিটা শুরু হওয়ার কথাই ছিল এই নভেম্বর থেকে, বাট সামহাউ ওটা একটু এখন আবার ডেফার করে গেছে। তো প্রবাবলি হয়তো ডিসেম্বর তো চলেই যাচ্ছে প্রায়, আমার মনে হয় নেক্সট ইয়ার থেকে শুরু হবে। আরেকটা ধারাবাহিকেরও কথাবার্তা চলছে নতুন প্রজেক্টে, সেটা ওই জানুয়ারি থেকেই সব শুরু হবে। এখন যে ধারাবাহিকটা তোর চলছে সেটা তো হচ্ছে কি রাজরাজেশ্বরী রানী ভবানী, রাইট? ইনফ্যাক্ট তো সব হ্যাঁ দেখাও হলো, যার জন্য ওখানে আমাদের আরেকটা প্রজেক্ট ওখানে করছিলাম যেটা। এবার আমরা শুরুর দিকে যাই, থিয়েটার থেকে শুরু। না, অ্যাকচুয়ালি থিয়েটার থেকে শুরু না, অ্যাকচুয়ালি প্রথম শুরুই হলো ধারাবাহিক দিয়ে, তারপরে থিয়েটার, তারপরে থিয়েটার। ওকে। ধারাবাহিকে শুরু হলো গিয়ে আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন স্কুল ছুটি হয়ে গেছে একদিন এরকম, তো বাইরে থেকে দুজন ভদ্রলোক এরকম ডাকছে। আর বাড়িতে স্ট্রিক্টলি বলা ছিল যে বাইরের লোকজন ডাকলে পরে বা কেউ যদি অ্যাড্রেস চায় বা কিছু চায় একদম দেবে না, কারণ ছেলে ধরা হয় ধরে নিয়ে চলে যাবে। তো যাই হোক, আমাকে ডেকে বললো যে আই ওয়াজ ভেরি মাচ ফ্যাসিনেটেড যবে থেকে আই গট মাই সেন্সেস, ছোটবেলা থেকে আই ওয়াজ ভেরি মাচ ফ্যাসিনেটেড বাই দিস সিলভার স্ক্রিন, টিভি, অ্যাক্টিং, আমার খুব ভালো লাগতো। এবং আমার এখনো মনে আছে আমি যখন একদম ছোট তখন সরগম দেখেছিলাম, তারপর একটা ওই ডাফলি কিনে দেওয়া হয়েছিল। আমার কাজই ছিল ওই ঋষি কাপুরকে দেখে ইমিটেট করতাম ঘরের মধ্যে, ডাফলি ফাফলি নিয়ে। জয়প্রদা তো আর তখন ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেই করতাম। তো যাই হোক, সেইখান থেকে পথ চলা। সেই ভদ্রলোকরা আমার থেকে অ্যাড্রেস নেয়, বাড়িতে আসে। তখন দূরদর্শনে রাগে অনুরাগে বলে একটা সিরিজ হতো, সেই সিরিজে প্রত্যেকদিন আলাদা আলাদা গল্প আসতো। তো প্রথম যেই গল্পটা ছিল সেটা ছিল রাজশেখর বসু, মানে যার ছদ্মনাম হলো পরশুরাম, ওনার একটি গল্প ছিল রটন্তী কুমার। সেখানে ওই রটাইয়ের যে প্রোটাগনিস্ট, ওই রটাইয়ের ভূমিকায়। আর মানে দিদি, মানে গল্পটা ছিল, বেসিক গল্পটা ছিল যে রটাই তার দিদি এবং তার দিদির সাথে তার বন্ধুর যে দিদির যার সাথে বিয়ে ঠিক হয়েছে, যেই ভদ্রলোক, তার বিয়ে দেবে নিজের দিদির সাথে। রূপা গাঙ্গুলির ওটা ফার্স্ট, প্রবলি ওটা ফার্স্ট ওনার ছিল, ডেবিউ ছিল। তো তখন ওইটা করি একটা। ওই সিরিজে আরেকটা গল্প করি তারপরে, প্রেম বলে, সেটাতে অঞ্জন দত্ত বাবা হয়েছিলেন, আর অনুরাধা রায় মা হয়েছিলেন, আর মনোজ মিত্র দাদু হয়েছিলেন, সুমিতা সামনে ঠাকুমা হয়েছিল।
তো যথারীতি দুটো করার পরে যখন আরো অফার আসতে শুরু করে তখন যা হয় আর কি বাড়ির থেকে যে আগে পড়াশোনা তারপরে এসব, তখন একটা লম্বা গ্যাপ পড়ে যায়। তারপরে ক্লাস 8-9 থেকে আমি ওই পাড়ার দল ছিল, আর স্কুলে তো নাটক করতামই, এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসে যখনই কোনো কালচারাল কিছু হতো তখন ওখানে নাটকের ব্যাপারে আমি সবসময় আওয়াজ দেব। ওই ক্লাস 8-9 থেকে পথ চলাটা শুরু হয় মানে থ্রু গ্রুপ থিয়েটার। তারপরে আবার কলেজে পড়ার সময় কিছুদিন আমি এই ক্যামেরার জগতে মানে ক্যামেরার সামনে আসি, কিন্তু সেটা খুব একটা ফর আ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। দেন ফুল ফ্লেজেড যেটা আমি শুরু করি দ্যাট ওয়াজ ফ্রম দি ইয়ার 2014, সেটার থেকে এখন ফুল ফ্লেজেড এখন অবধি তো হ্যাঁ এটাই চলছে। যেমন ধর আমার হঠাৎ মনে পড়ে গেল, এটা আমি ভেবেও রেখেছিলাম হয়তো তোকে বলবো, দুপুর ঠাকুরপো তোর কি ইম্প্যাক্ট ফেলে তোর লাইফ? দুপুর ঠাকুরপো একটা বড় টার্নিং পয়েন্ট, বিকজ সেই টার্নিং পয়েন্টটা শুধু আমার জন্য নয়, দুপুর ঠাকুরপো ইজ আ টার্নিং পয়েন্ট ফ্রম দি পয়েন্ট অফ ভিউ অফ ওয়েব সিরিজ started happening that time, আর কলকাতায় বাংলা ওয়েব সিরিজ ওটিটি প্ল্যাটফর্ম হইচই, তার ইনসেপশন হলো গিয়ে দুপুর ঠাকুরপো, হ্যালো, আমার এই মুহূর্তে মনে পড়ছে আর কি লাভ বলে কি একটা ছিল। 6 ছিল, হ্যাঁ। এরকম দুটো তিনটে ওয়েব সিরিজ দিয়ে দে স্টার্টেড অফ দিস প্ল্যাটফর্ম হইচই। তো সেটা অনেকের জন্য একটা টার্নিং পয়েন্ট, আর আমার জন্য তো ডেফিনেটলি। এবং ওই সময়টা একটা অদ্ভুত কম্বিনেশন আমি কাজ করছিলাম, বিকজ দুপুর ঠাকুরপো যখন আমার কাছে আসে, না অ্যাকচুয়ালি দুপুর ঠাকুরপো যখন প্রথমটা আসে তখন আমি সিরিয়াল করছি, যেমন সিনেমা করেছি, দুটো ছবি করেছি। তো দ্যাট ওয়াজ স্বস্তিকা মুখার্জি, খুব ভালো অভিনেত্রী একজন, তার সাথে প্রথম কাজ করা। আর তখন সত্যি কথা বলতে কি এই ওটিটি ব্যাপারটা কি মানে মাথায় লাগাবো না খাবো, পুরো কনসেপ্টটা ওরকম ভাবে ওয়েব সিরিজের আমরা শুনছি। তো আস্তে আস্তে কনসেপ্টটা বুঝলাম, কারণ সেটা এপিসোড ওয়াইজ হয় এবং প্রত্যেকটাতে একটা ক্লিফ হ্যাঙ্গার বলে জিনিস থাকে, কারণ এটা তো সিনেমা না যে একবারে শুরু করলাম একটা ক্লিফ হ্যাঙ্গার দিলাম ইন্টারভেলের আগে যে এরপর কি হবে। এটা প্রত্যেকটা 22 মিনিট 30 মিনিটের একটা করে ডিউরেশন অফ এপিসোড হয়, এবং প্রত্যেকটাতে লাস্ট একটা করে ক্লিফ হ্যাঙ্গার থাকে, হোয়াট ইজ গোয়িং টু কাম নেক্সট। তো এই জিনিসগুলো, এগুলো রাইটিং একটা প্রসিজিয়ার থাকে, কিরকম ভাবে হয়। অভিনয় খুব একটা অনেকে বলে ওয়েব সিরিজ আর ছবির অভিনয় আলাদা, আমার মনে হয় না, কখনোই সেটা মনে হয় না। বরং সিরিয়ালের সাথে সেটা তুমি বলতে পারা যায়, বাট আমার কখনো ছায়াছবি আর ওয়েব সিরিজের অভিনয় আলাদা কিছু মনে হয় না। এবং সেটা একটা অদ্ভুত, আমার এখনো মনে আছে আমাকে যখন প্রোডাকশন হাউস থেকে ফোন করলো, বললো যে তোমাকে ভাবা হয়েছে তো তুমি, আমাকে মানে খুব ক্যাজুয়ালি বললো যে তোমার নাম চকো। আমার কি মানে ক্যারেক্টারটা কি, ব্রিফলি বললো যে তুমি বেসিক্যালি বয়স্ক মহিলাদের মাসাজ দাও, ফিজিওথেরাপিস্ট টাইপের। বললাম আচ্ছা। তারপরে আমি বললাম তাহলে মানে স্বস্তিকাকে তো বলা হয়নি তুমি কিছু। তো ওখানে আমরা 6 জন ছিলাম, 6টা ছেলে ঠাকুরপো আর কি। রানাদার সাথে আগেই কাজ করেছি, রানাদা যে যাদের বাড়িতে আমরা থাকতাম আর কি, পেইং গেস্ট। স্বস্তিকার সাথে ফার্স্ট টাইম কাজ, এবং শি ইজ থারলি প্রফেশনাল এবং প্রচন্ড কুল অ্যান্ড ক্যাজ আর কি, মানে কোনো চাপ নেই। এবং যার জন্য ওটা ওই ইন্টেলিজেন্সটা কাজ করে সেটা পরে বুঝতে পেরেছিলাম। ওই কমফর্ট জোনটা না দিলে না কখনো সিনগুলো তো মজার হতো না। অ্যান্ড দ্যাট ওয়াজ ফার্স্ট টাইম সামথিং আই ওয়াজ ডুইং লাইক অ্যান অ্যাডাল্ট কমেডি, ফুল অন অ্যাডাল্ট কমেডি। খুব মজার মোমেন্টস আছে। অনেকের হয়তো সেই সময় ওটা ভালো লাগেনি, বিকজ ওইটা নিতেও লোকে টাইম নিয়েছিল। দ্যাট ওয়াজ ফার্স্ট অফ ইটস কাইন্ড, প্রথমবার ওরকম ওয়েব সিরিজ হচ্ছে। ওয়েব সিরিজের তো কোনো সেন্সর থাকে না, এভরিথিং ইজ লাইক আনসেন্সার। সেই জায়গা থেকে ওই অ্যাডাল্ট কমেডিটাকে গ্রাস্প করা, অ্যাডাপ্ট করা, পিপল টুক সাম টাইম, সবাই না, কিছু কিছু মানুষ একটু সময় নিয়েছিল, বাট ইট ওয়াজ আ মেজর হিট। এবং যেটা প্রথম দিকে ভালো লাগতো পরের দিকে হয়ে গেছিল যে ঠিক আছে ইয়াং ক্রাউড, কোথাও একটা গেছি সেখানে বললো চকো দুপুর ঠাকুরপো, খুব ভালো লাগতো। কিন্তু এরকমও হয়েছে, আমি তোমায় বলছি দুপুর ঠাকুরপো যখন সিজন 2 করছি, যেটা রুদ্রনীলদা ছিল, দ্যাট ওয়াজ আ টাইম, যেটা আমি বলছিলাম একটু আগে, যে ওই কম্বিনেশনটা একটা অদ্ভুত ছিল। তখন আমি মনোর সাথে শিফট করছি,
মনুর সাথে শিব করছি, এদিকে দুপুর ঠাকুরপো করছি, এদিকে চকো, এদিকে শিব, দুটো মানে নর্থ পোল সাউথ পোল, দুটো মানে অ্যাবসলিউটলি দুটো আলাদা। এবং এরকম অনেক দিন হয়েছে আমাদের তখন ইনডিফিনিট পিরিয়ড অবধি তোমার তখন তো সময়সীমা ছিল না, 14 ঘন্টা সারা মানে রাত্রি 10টা অবধি হয়তো আমি শিব সেজে এরকম দাঁড়িয়ে দেবী বলে এরকম অনেক কিছু বললাম, সামথিং ইন সংস্কৃত, সামথিং খুব তাত্ত্বিক কথাবার্তা বললাম, স্পিরিচুয়াল কথাবার্তা বললাম, কাট্টু ওখানে গিয়ে মোনালিসা 6টা বন্ধু মিলে নাচছি। তো একটা টাইমে আমার খুব মানে প্রবলেম হতো যে সুইচ অফ সুইচ অন করা, দো আমি আই ডোন্ট বিলিভ ইন দ্যাট সুইচ অফ সুইচ অন, আমি এরকম করতে পারি না, কিন্তু মানে হয় না মানে এই শিফট করে বেরোলাম, বাক্সাল খুলে আবার একটা জিন্সের প্যান্ট পরে নাচছি, বাট ইট ওয়াজ মানে ইমেন্সলি আই থারলি এনজয়েড দি এন্টায়ার প্রসেস। এবং সেটা না আমার একটা ভয় করতো, বিকজ সিন্স আই ওয়াজ ডুইং আ মাইথো যেখানে শিব শিব, আমি সবসময় বলতাম যাতে ট্যাগ না হয়ে যায়, বাট বাই দ্য গ্রেস অফ গড ওই সময়ই আমাকে ওই দুপুর ঠাকুর করে দেওয়াতে আই ডিড হ্যাভ দ্যাট কন্ট্রাস্ট, যে আমার এটাও হতে পারে, আমার এটাও হতে পারে। তো সেটা কোথাও না কোথাও গিয়ে আমার একটা ব্লেসিংস ছিল। সেটা কিন্তু ঠিক। ইনফ্যাক্ট তারপরে তো তোর দীর্ঘ অনেক কাজ, মানে গোলন্দাজ বল, মানে প্রত্যেক মানে পর কাজ করে দিয়েছে বিভিন্ন রকম। তুই কিন্তু টাইপ কাস্টেড হোসনি, আমি হইনি, এখনো হোস, এখনো অবধি হয়নি, কোনোটা দিয়ে হোসনি না। তুই যদি সিরিয়াল গুলো বলিস, তোর বধুয়াতে যে ক্যারেক্টার বা এখন এটাতে যে ক্যারেক্টার, মানে রাজরাজেশ্বরী, সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা, একদম তাই। আর আচ্ছা এমনি যদি ধর জিজ্ঞেস করি, ইন্দ্রজিৎ কোন ফরম্যাটটাতে, মানে আমি দুটো ফরম্যাট থেকে বলবো, এমনি জিজ্ঞেস করছি, এটা র্যাপিড ফায়ার না, র্যাপিড ফায়ারটা আসবো, ওটা একটা মজা করি আমরা। মঞ্চ কি এখনো টানে নাকি আর মঞ্চ টানে? ডেফিনেটলি টানে, বাট যেটা একটা আমি নিজে বুঝতে পারি যে বহু বছর করিনি তো, সেই জায়গা থেকে এখন যখনই টানে তখন সাথে সাথে আরেকটা চিন্তাও বা একটা থট প্রসেস কাজ করে যে পারবো তো এখন টানা 2 ঘন্টা, কারণ আমরা তো টেক দিতে মানে এখন অভ্যস্ত হয়ে গেছি, এখন না মানে যেহেতু আমি বহু বছর ধরে ক্যামেরার সামনেই করছি, সেইখানে কোথাও একটা মনে হয় যে পারবো 2 ঘন্টা, সেইটা একটা কাজ করে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তখন মনে হয় আমি তো ওটার জন্য রিহার্সাল দেবো, ওই জিনিসটা আমাকে আমার না মঞ্চ মানে দ্য ডে অফ দ্য শো থেকেও যেটা বেশি টানে রিহার্সাল প্রসেসটা আমাকে বেশি টানে, আই রিয়েলি মিস ইট। কিন্তু হ্যাঁ, হয়তো ওই প্রোফাইলটা পেতে আর একটু সময় লাগবে, যেখানে কিনা আই ক্যান কমান্ড যে না আমাকে এই সময়ের মধ্যে ছাড়তে হবে, বা কারণ আমার রিহার্সাল আছে। এখন অনেক কারণের জন্য রোজগার আছে, কাজের কমিটমেন্ট থাকে, সব কিছু মিলিয়ে হঠাৎ করে এখন আমি আরেকটা যদি কমিটমেন্টে চলে যাই রিহার্সালে, সেটা খুব মানে আমার জন্য খারাপ হবে, গ্রুপের জন্য খারাপ হবে। তো আই এম জাস্ট ওয়েটিং ফর দ্যাট কারেক্ট টাইম, যে একটা টাইম আসলে পরে ইনফ্যাক্ট কথাও হয়েছে আগের বছর এই সময়, আমার এক ভাই আছে, একজন ডিরেক্টর আছে, তো ওর একটা নাটকের দলও আছে, তো আমরা একদিন রিহার্সালও দিয়েছিলাম, স্ক্রিপ্ট রিডিং করেছিলাম, তো সামাও তারপরে হয়নি কারণ অন্যান্য কাজে ব্যস্ত হয়েছিল। এই আসছে বছর একটা কথাবার্তা চলছে, তো সেটা যদি হয় আমি তো ওটা করবো, আমি ডিসাইড করেই রেখেছি। অঞ্জনদা একটা কলেজ গোয়ার, সে এখন সারাদিন কলেজ করে, তার কাছে না ওটা অপশনাল যে আমি আড্ডা মারবো না বাড়ি চলে যাব নাকি আমি রিহার্সালটা করবো। আমাদের কাছে না এটা কোনো অপশন নেই আদার দ্যান রোজগার করা ছাড়া, একদম। কারণ আমার যখন 18 বছর বয়স ছিল, আমি যখন কলেজে পড়তাম, তখন আমার কোনো চিন্তা ছিল না, আমার কোনো লাইবিলিটিস ছিল না, আমার কোনো রেসপন্সিবিলিটিস ছিল না। আমি জানি আমার বাবা আছেন, আমি সারাদিন যা করি বরং একটু যদি নাটক মহড়া দিয়ে বাড়িতে যাই তাহলে দুটো ভালো কথা শুনবো রাদার দ্যান আড্ডা দিয়ে গেলে। কিন্তু এখন যা বয়স, তোমার যা বয়স, আমার যা বয়স, উই হ্যাভ গট লট অফ রেসপন্সিবিলিটিস। একদম। আমি এখন সারাদিন মানে কিছু করে রাত্রিবেলা যদি আমার কাছে এরকম অপশন থাকে যে আমি যদি এই কাজটা করতাম তাহলে আমার 2 পয়সা রোজগার হবে, আর আমি যদি রিহার্সাল দিই তাহলে আমি রিহার্সালটাই দেবো, সেইটা ভাবার জায়গাটা নেই। ডেফিনেটলি হয়তো আসবে, হয়তো 1-2 বছর বাদে আসবে, যখন কিনা আমি ভাবতে পারবো যে না আমি এই সময়টুকু আমি আমার রোজগারটা না করে রিহার্সালের জন্য আমি দিতে পারি। বাট অনেস্টলি স্পিকিং সেটা আমার এখনো আসেনি, তাই জন্য আমি এখন তার মধ্যে ঢুকবো না। খারাপ লাগে, মিস করি। অনেকে আবার বলে যে সপ্তাহে 2 দিন রিহার্সাল দেবে না, ওরম ভাবে তো করবো না,
কারণ করলে পুরোটা ঠিক আমি করে গ্রুপ করো। থিয়েটার করা ছেলে, আমি জানি একদম। ওরা দুদিন মাসে 8টা রিহার্সাল দিয়ে তুমি একটা 2 হয় না। ঘন্টার নাটক 2 মাস বা 3 মাস পরে নামাতে পারবে। ইম্পসিবল। 10 বছর পর ইন্দ্রজিৎ মজুমদার নিজেকে কোথায় দেখতে চায়? 10 বছর পরে নিজেকে আমি কোথায় দেখতে চাই? গুড ওয়ান। আরো যেই যেই কাজ করার স্বপ্নগুলো দেখছি বা দেখে এসছি, যেগুলো হয়নি সেগুলো করছি, দেখতে চাই। না, সেগুলো যদি একটু বিস্তারিত বলিস। মানে ধর তুই যদি বলতে চাস যে আমি পশ্চিমবঙ্গের বাইরের কাজ বলতে হ্যাঁ, ডেফিনেটলি পশ্চিমবঙ্গের বাইরের কাজ করতে চাই, অন্য ভাষায় কাজ করতে চাই। কারণ অন্য ভাষায় কাজ করা না, নিজেকে চ্যালেঞ্জ করা। মানে আমি কতটা একটা রোমাঞ্চ আছে। একটা রোমাঞ্চ আছে, আমি কতটা কেপেবল Yes. অন্য ভাষায় কাজ করার জন্য। এবং দেখো, এটা তো সত্যি কথা। মানে আমি যদি আজকে বলি না অঞ্জনদা এই তো এখানে ভালো আছি, না, মানে আমি যদি এতেই সন্তুষ্ট হয়ে যাই তাহলে আমি শিল্পী না। শিল্পী কোনোদিন সন্তুষ্ট হয় না। আমি তো চাইবো আমি যেই কাজটা করছি সেটা যতটা আমি অনেস্টি দিয়ে করছি, সেই কাজটা আজকে বাংলার লোক দেখছে, একদিন প্যান ইন্ডিয়া দেখুক, একজন পুরো পৃথিবী দেখুক। সেটা কেন চাইবো না? সেটা তো আমি তো নিজেকে বিক্রি করছি, নিজেকে ডিসপ্লে একদম, করছি। হ্যাঁ, হ্যাঁ। তা আমি কেন চাইবো যে আমি সারা জীবন একটা পাড়ার এদো বলি ছোট দোকানেই থাকবো? কেন একটা শহরের বড় মলে গিয়ে থাকবো না? শহরের বড় মলটা হলো আমার কাছে গিয়ে ওয়ার্ল্ড অডিয়েন্স। সেটা দেখতে চাইবো আগামী 10 বছরের মধ্যে। এবং নিজের খুব ইচ্ছে আছে একটা প্রোডাকশন হাউস করার। বাহ। আমি অল্প বিস্তর লেখালেখি করতাম, লাস্ট কয়েক বছর সেটা করিনি। সময় পাসনি। সময় পাইনি না, কিছুটা নিজেরও গাফিলতি হয় না, এটা মাইন্ড ব্লকেজ থেকে কোথা থেকে, মানে কিন্তু তুই যে কটা সিরিয়াল করতিস সময় পেতিস, সত্যি বলতো না, না? মানে সেটা তো সত্যি কথা, দেখ আমি তো দেখেছি বধু হাতে আমার কিরম প্রেশার ছিল। হ্যাঁ। মানে ইভেন যে কটাতেই এই সকালবেলা থেকে নিয়ে হয় না, ওইখানে বসে তো আর লেখা হয় না। যায় না। কিন্তু ইচ্ছে আছে, কয়েকটা গল্প আছে, একটা প্রোডাকশন হাউস করার ইচ্ছে আছে এবং কিছু নিজে নির্মাণ করার ইচ্ছে আছে। দেখা বাহ, যাক সেটা বাহ, কি হয়। বাহ। ইন্দ্রজিৎ মজুমদারের রোমান্টিক ডেট বলতে কোনটা হবে? আমি বলে দিচ্ছি। কাছের মানুষটিকে নিয়ে নিরিবিলিতে একটা শান্ত কোনো জায়গাতে গিয়ে একটা একদম আলাদা করে থাকা, তার সঙ্গে কথা বলা, নাকি একটা ভিড় ভাড় বেশ জমজমাট একটা কোনো জায়গাতে গিয়ে সেখানে গিয়ে স্পেন্ড করা? না, অবভিয়াসলি প্রথমটা, নিরিবিলিতে। আর আমি খুব একটা ওই তুমি দেখবে আমার সোশ্যাল মিডিয়াতে দেখবে আমি খুব একটা সাংঘাতিক সবসময় ভিড়ভাড়টার মধ্যে আছি, সেটা না। আমার নিজেরও ভালো লাগে না খুব একটা, মাঝে মধ্যে করতে হয়, না করলে পরে বন্ধু বান্ধবদের মন খারাপ হয়, মনোমালিন্য হয়, অনেক কিছু হয়। নিজেরও করতে ভালো লাগে, এমন না যে ওদের ফেভার করছি কোনো একটা করে। ওই প্রথমেরটা একদম ডেফিনেটলি নিরিবিলি। আচ্ছা, ধর একটা চিট ডে পেলি, কখনো খুব প্রচন্ড রকম চিট ডে পেলি, পাড়ার মোড়ের ফুচকাওয়ালার কাছে গিয়ে ফুচকা খাওয়া, নাকি আর্সেনাল সরি কারণ নাম নেওয়া যাবে না, কোনো একটা বড় বিরিয়ানির জায়গা থেকে এখানে সাটিয়ে বিরিয়ানি? একটু বিস্তারিত ভাবে আমাকে বলতে হবে। হ্যাঁ বল। সেটা হলো আমার ফেভারিট, অল টাইম ফেভারিট। তুমি আমার সকাল থেকে রাত অব্দি যদি 3 বেলা 4 বেলা দাও, আই ক্যান হ্যাভ ইট, দ্যাট ইজ চাইনিজ। ও লাভলি। এবং সেটার একটা পার্টিকুলার একটা দিন আছে, চিট ডে বলছো, হ্যাঁ, সেটা হলো শনিবার। কারণ নর্মালি কি আর রবিবার রোববারটা দিনটা ছুটি ছুটি পাওয়া থাকে, যায়, আমাদের, একটা হ্যাঁ। সাইকোলজিক্যাল থাকে যে রোববার না জিম যেতে হয় না কিছু যেতে হয়, যে রোববার দিনটা আমি হাত পা ছড়িয়ে শুয়ে থাকতে পারবো। শনিবার ম্যান্ডেটরি চাইনিজ খাওয়াটা। এখনো খাস? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। তার সত্ত্বেও এরকম ফাটিয়ে দিয়েছিস ভাই। হ্যাঁ, একটা তো ভগবানের আশীর্বাদ আছে যে আমার ওরকম ভাবে গায়ে সো কল্ড যেরকম লেগে যায়, বিকজ অফ হাই মেটাবলিজম হতে পারে বা হোয়াট এভার, সেটা একটা আছে। এবার সেটার সাথে নিজেকে ব্যালেন্স করে চলার চেষ্টা করি, তো ঠিক আছে, এইটুকু তো রাখতেই হবে। এবার আরেকটা, এবার প্রশ্ন আমার মাঝে মাঝে মাথাতে, এটা আমার নিজস্ব প্রশ্ন, মানে আমার তো খুব ভালো মাথা, তো মানে মাঝে মাঝে একটুখানি সুন্দর সুন্দর জিনিস দেয়। ইন্দ্রজিৎ মজুমদারের তো প্রচুর ফিমেল ফ্যান ফলোয়িং আছে। কেউ যদি এখন ধর আমি ভাসাচ্ছি না তোকে, আমার নিজেই হাসি পেয়ে যাচ্ছে, ধর তোর পার্সোনাল নাম্বারটা পেয়ে গেছে, পেয়ে গেছে তোকে হোয়াটসঅ্যাপে জানালেন আমি না আপনার ভীষণ ফ্যান, আমি একদিন কি আপনার সঙ্গে আপনি কোনো জায়গায় ফ্লোরে বা দেখা করতে চাই, তুই কি করবি? হ্যাঁ কি না?
হ্যাঁ, এবার সে যদি তারপরে বলে যে একদিন কি আমার সঙ্গে লাঞ্চ বা ডিনারে যাবি না না, বুঝে গেছেন তো? না এরকম ভাবে গেলে পরে কি হয়, ওই যে আমি বললাম একটু আগে যে বন্ধু বান্ধবদের সাথেই খুব একটা বেরিয়ে পার্টি করা বা খেতে যাওয়া আমি হয় না, আমার মানে খুব একটা ইচ্ছে করে না, কিন্তু যেতে হয় মাঝে মাঝে। সেখানে আপনার সাথে যদি আমি হঠাৎ চলে যাই, বন্ধু বান্ধবরা জানতে পারলে তো প্রচন্ড রেগে যাবে। হ্যাঁ, কেলেঙ্কারি হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, দেখা কেন করবো, ডেফিনেটলি দেখা করবো। আর যেদিন দেখা করবো সেদিন ওখানেই কিছু খেয়ে নেবো, পেস্ট্রি মিষ্টি কিছু হ্যাঁ খেয়ে হ্যাঁ নেবো। হ্যাঁ, এক ঢিলে দুই পাখি হয়ে যাবে। আবার কি, লজ্জা পাই না একদম, খুব ভালো লাগে। আমিও মন প্রাণ থেকে আপনাদেরকে ভালোবাসি, প্রত্যেককে ভালোবাসি। এটার জন্যই তো করা অঞ্জনদা সব। একদম একদম একদম। আগে যখন বাড়ি থেকে বেরোচ্ছি আয়না একবার দেখছি চুলটা ঠিক আছে কিনা, কেন দেখছি? কারণ বাইরে বেরোলে যদি কেউ দেখে আমাকে, দেখে বলে যে কি সুন্দর লাগছে আপনাকে, কিন্তু আমার খুব ভালো লাগে। অনেস্ট আনসার। অ্যাবসলিউটলি, এই অনেস্টির জন্যই ভাইকে এত ভালো লাগে। ভেরি গুড। ধর ইন্দ্রজিৎ মজুমদার খুব বড় অঙ্কের একটা ছবি সাইন করলেন, নাকি একটা এমন ছবি সাইন করলেন যেটাতে হয়তো অঙ্কটা কম কিন্তু চরিত্রটা তো প্রচন্ড মনের কাছে, কোনটা? কিন্তু দুটো ডেট, যে কোনো একটা চুজ করতে হবে, কিন্তু দুটো ডেট হয়তো তার কাছাকাছি পড়া, পাশাপাশি। দুটো হবে না, দুটো পারবি না, মানে হবে না, ডেটে ম্যানেজ করা ম্যানেজ করতে পারবি না। একটা ধরে নে, একটা ধর বিশাল বড় হয়তো অন্য কোনো ভাষার ছবি, বা বিশাল বড় অঙ্ক টাকাটা দিচ্ছে, বুঝতে পেরেছি। আর আরেকটা হচ্ছে এমন ছবি যেটা হয়তো টাকার অঙ্কটা সেরকম, টাকার অঙ্কটা হয়তো কম কিন্তু ক্যারেক্টার ইম্পর্টেন্স বিশাল বিশাল। আর যেটা তুই হয়তো, আমরা তো মোটামুটি একটা ক্যারেক্টার থেকে বোঝা যায়, মোটামুটি তো বুঝি। যেমন ধর মানে তুই নিজেই তো জানিস, ধর আমার গোলন্দাজ যে মোহিত বাবু, বা ধর আমার পক্ষীরাজের দিনে যে মিত্র ক্যারেক্টারগুলো কিন্তু আমার অনেক দূর নিয়ে গেছে, মানুষের কাছে পৌঁছে, খুব সিগনিফিকেন্ট আর সাবস্ট্যান্সিয়াল ক্যারেক্টার, which has hit মানুষের মন হিট করেছে। এর থেকে অনেক দূর চুজ, মানে যেটাকে আমরা প্যারালাল সিনেমা লোকে বুঝতে পেরেছি। তুই কোনটা চুজ করবি, এই একটা যদি বলি প্রশ্ন। আমি একদম প্র্যাকটিক্যালি তোমাকে বলবো, তুমি যদি শিল্পীর পার্সপেক্টিভ থেকে বলো তাহলে ডেফিনেটলি যেটা তুমি বলছো দ্বিতীয় নম্বর থাকবে। এবং এর সাথে আরেকটা কথা আছে, সেই সময় আমরা তো শিল্পী, একটা আনপ্রেডিক্টেবল প্রফেশনে কাজ করি। সেই সময় ধরো যেই সময় এই অফারটা আমার কাছে এলো, সেই সময় যদি আমার আর্থিক অবস্থা সেরকম না থাকে, আই উইল কম্প্রোমাইজ, একদম, আই উইল গো ফর দ্য বিগ ওয়ান। আর প্র্যাকটিক্যালি বলছি, আর যদি দেখি যে না আমার ঠিকঠাক আছে, আমার ব্যাংক ব্যালেন্স মোটামুটি ঠিকঠাক আছে, এই একটা কাজ ছেড়ে দিলে আমার কোনো অসুবিধা হবে না, সেই মাইন্ডসেট যদি আমার থাকে, তাহলে আই উইল জাম্প ফর দি আদার ওয়ান, সেকেন্ড, যেটা তুমি আমার বলো। তুই যে অনেস্ট উত্তরটা দিলি এটা খুব ভালো লাগে। Definitely. হয় না, আমাদের কয়েকজনের থাকে ইচ্ছে যে এই চরিত্রটা যদি তখন যদি জন্মাতাম বা থাক, কি কি? এটা আমি আরেকটা জায়গাতেও বলেছিলাম, আমার যেটা একটা খুব কাছের চরিত্র আছে, ইফ আই এম নট মিস্টেকিং, চরিত্রের নাম ছিল অমরকান্ত বর্মা, অল ইন্ডিয়া রেডিও, দিলসে। ওটা যখন আমি তখন আমি অনেকটাই ছোট, দিলসে যখন প্রথম দেখি আমি খুব খারাপভাবে ফ্যাসিনেটেড হয়েছিলাম। এবং আমার এখনো মনে আছে, আমি নর্মালি যে আমি সিগারেট খাওয়া বাড়িয়ে দিয়েছিলাম, নট বিকজ অফ শাহরুখ খান, বিকজ অফ অমরকান্ত বর্মা। ইন্সপায়ার্ড হয়ে গেছিলাম, এতটাই ফ্যাসিনেটেড হয়ে গেছিলাম, দ্যাটস ওয়াই, নট অন্য কোনো কারণ না। এবং আমি ওরকম সিগারেট খেতাম, আমি ওরকম জামা কাপড় পরতে শুরু করলাম। আমার বাড়িতে বলতো যে এটা এখানে তো এখন সেপ্টেম্বর মাস, তুই কি ভাবছিস তুই কি আসামে আছিস, এখানে তো ওরকমভাবে ঠান্ডাই পড়েনি। আমি ওরকম ওই মিস্টার খান পরতেন, ভেতর থেকে শার্টটা বেরিয়ে থাকতো আর রাউন্ড নেক পুলোভার্সগুলো, আমি ওই পরে ঘুরে বেড়াতাম, প্রচণ্ড সবসময় একটু এনার্জেটিক, মানে একটা ভাইব নিয়ে ঘুরতাম। আমি পুরোপুরি দিলসেতে ঢুকে গেছিলাম এবং সেটা প্রায় 1-1.5 বছর কন্টিনিউয়াস ছিল আমার মধ্যে। ওই চরিত্রটা আমার খুব কাছের একটা চরিত্র। তারপরে কন যে ছবিটা, মনোজ বাজপেয়ী, ওখানে মনোজ বাজপেয়ী চরিত্রটা আমার খুব ভালো লাগে। বাংলাতে আছে উত্তম বাবু, মানে সত্যজিৎ বাবু, ওনাকে দিয়েছি চিড়িয়াখানা করেছিলেন। হ্যাঁ, ওই ব্যোমকেশটা। এবার ব্যোমকেশ তো অনেক আছে, আমার ওই পার্টিকুলার ওই
উত্তমবাবু যেরকম ভাবে পোর্ট্রে করেছে, যদি ওটা খুব পপুলার হয়নি সামাও, ওই ব্যোমকেশটা ওরকম ভাবে জানি, হ্যাঁ। পপুলার না, কিন্তু ওটা আমাকে খুব টানে ওই ব্যোমকেশটা। ওই ব্যোমকেশটা করার আমার খুব ইচ্ছে আছে আর কি। আর আক্ষেপ নেই, আক্ষেপ থাকা মানে তো আমার শেষ। হ্যাঁ, আক্ষেপ নেই, আমি সবসময় এটা ভাবি যে এখন হয়নি, হয়ে যাবে, পরে হয়ে যাবে, হবেই। এটা দিয়ে না হোক, এটা রিপ্লেসমেন্ট, এটা একটা একদম। সাবস্টিটিউট কিছু হবে, সেটা দিয়ে হয়ে যাবে। Very good. না, খুব অনেস্টলি আনসার দিচ্ছিস তুই কিন্তু কোনোটাকে পেঁচিয়ে দিচ্ছিস না, তুই খুব অনেস্টলি মনের একদম। আচ্ছা, আর কোন একটা দুটো কাজ তোকে করে খুব ভালো লেগেছে যেগুলো করেছিস, মানে অ্যাপার্ট ফ্রম যেগুলো তুই বললি? হ্যাঁ, একটা আছে কালার্সে রবি ঠাকুরের ছোট গল্প হলো 2016-17। হ্যাঁ হ্যাঁ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছোট শর্ট স্টোরিজ ওপর বেস করে এক একটা গল্প, ধরো তোমার 3 দিন কি 4 দিনের 4টে মানে এপিসোডে ভাগ করে 3-4 দিন টানা হলো, শেষ হলো, আবার আরেকটা গল্প শুরু হলো। সেখানে আমি একটা করেছিলাম মধ্যবর্তিনী। সেখানে আমার চরিত্রের নাম ছিল নিবারণ। নিবারণের প্রথম বিয়ে, তার যে প্রথম বিয়ের যে স্ত্রী, তাদের কোনো সন্তান নেই। তো এই নিবারণকেই স্ত্রী জোর করে একটি ছোট মেয়ের সাথে, তখনকার দিনে যেমন হতো, আবার তার বিয়ে দেয় এই সন্তানের জন্য, যাতে তাদের একটা উত্তরসূরি থাকে। এবং আস্তে আস্তে কি হয়, এই মেয়েটির প্রতি নিবারণের কোনো টান ছিল না, আদার দ্যান জাস্ট একটি সন্তানের। তার টান বরাবর ছিল হলো গিয়ে বড় বউয়ের প্রতি, তার প্রথম স্ত্রী যে। আস্তে আস্তে নিবারণ এর দিকে ঘেঁষে পড়ে এবং সেখান থেকে একটা ট্রায়াঙ্গুলার কমপ্লিকেশন শুরু হয় এই তিনজনের মধ্যে। এবং এত ভালো শেডস ছিল, এবং ওটা একটা পুরো জার্নি ছিল। নিবারণ ইয়াং, বিয়ে হয়েছে বড় বউয়ের সাথে, তার সাথে ভালো সম্পর্ক, একটা টাইমে বড় বউয়ের শরীর খারাপ হয়ে গেল, সবসময় অসুস্থ থাকে। এইবার আস্তে আস্তে বড় বউ ওকে কনভিন্স করতে শুরু করলো যে তুমি আরেকটা বিয়ে করো, আমাদের একটা উত্তরসূরি দরকার, নইলে বংশবৃদ্ধি হবে কি করে। এবং সেখানে নিবারণের সাথে ওর প্রচণ্ড ঝগড়া হতো, কনফ্লিক্ট হতো। সেই জায়গা থেকে আলটিমেটলি বড় বউ নিবারণকে কনভিন্স করতে পারলো, নিবারণ গড়রাজি হয়ে বিয়েটা করলো। করার পরে তারপর ওই মেয়েটির সাথে তার সম্পর্ক হলো, সেখানে বড় বউ আস্তে 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 আবার ঢুকতে শুরু করলো, যে তার খারাপ লাগতে শুরু করলো। এই যে পুরো ব্যাপারটা ফ্যান্টাস্টিক। এবং অনল চক্রবর্তী, অনলদা ডিরেক্টর, তিনি এটা ডিরেকশন দিয়েছিল এই পার্টিকুলার গল্পটা। এত সুন্দর ডিরেকশন, এত সুন্দর তার আবহ সঙ্গীত, সব কিছু মিলিয়ে আমি নিজে মাঝে মধ্যে এখনো দেখি, আমার নিজেরই দেখতে খুব ভালো লাগে। ওই চরিত্রটা আমার খুব কাছে। তারপরে তোমার দুজনে বলে একটি ওয়েব সিরিজ হয়েছিল, সোহম, শ্রাবন্তী, আমি ছিলাম, তারপরে আমাদের রাজদীপ ছিল, অনেকেই ছিলাম আমরা। ওইখানে আমার চরিত্র ছিল একজন রয়েজেন্ট, খুব ভালো চরিত্র। মানে ওটা আমি বলে না, নিজের মতো করে বল ব্যাট নিয়ে খেলে মাঠে ঘুরে ঘুরে খেলে একটা চরিত্র করা, ওটা আমি পুরো ওই আজাদিটা পেয়েছিলাম, ফ্রিডমটা ছিল আমার কাছে, আমার খুব কাছের। তারপরে সোহাগ জল একটি সিরিয়াল করতাম, সেখানে সাম্যর চরিত্র। এখন যে ভবানী করছি অনেকদিন বাদে, এখানে বিষ্ণুরামটা আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। একেনের চরিত্রটা, একেনটা নিয়ে একটু বলবো। একেনটার সময় তোর একটা গল্প ছিল কিছু? হ্যাঁ, একেনের সময় গল্প বলতে না, সেটা তাহলে স্টার্টিংটা বলতে হয় গোলন্দাজ থেকে। গোলন্দাজের সময় দেবের সাথে আলাপ হয়। গোলন্দাজের সময় তুমি তো একসাথে শুটে যেতাম আমরা। তো গোলন্দাজের যখন প্রিমিয়ার হলো 2021-এ বোধ হয়, 2021-এ পুজোর আগে ওখানেই তো মানি স্কোয়ারে। তো ওইখানে প্রিমিয়ারে যখন প্রিমিয়ার শেষ হলো, আমরা খুব হইচই করে সবাই দেখলাম। দেখার পরে দেব ওয়াজ ভেরি এক্সাইটেড। তো দেব খুব অ্যাপ্রিসিয়েট করলো, খুব অ্যাকনলেজ করলো, আমাকে বললো যে খুব ভালো লেগেছে তোমার কাজ। এবং কথায় ও বললো যে ওর নেক্সট যে প্রজেক্টটা হচ্ছে, ইউ উড লাইক মি টু বি আ পার্ট অফ দ্যাট প্রজেক্ট। তো সেই নিয়ে কথাবার্তা হলো। আমি ভেবেছি যে ও তো হয় না, তখন একটা ইমোশনাল রাশ চলছে, অত লোকজন কেয়াসে ও একটা বলে দিয়েছে। কিন্তু বাট কিছুদিন বাদে দেবের কল আসে, দেবের হাউস থেকে কল আসে। এবার যেটা হয়েছে, তখন আমার একটা ধারাবাহিকের কাজ চলছে। তো এই দেবের হাউস থেকে কল আসার আগে
আমাকে জয়দীপ দা ফোন করে, জয়দীপ মুখার্জি এখানের যে ডিরেক্টর। জয়দীপ দা ফোন করে বলে যে তোর শোন একটা 14-15 দিন টানা তুই তোর সিরিয়াল থেকে অফ নি। 14-15 দিন কেন? বলছে একটা ভালো চরিত্র আছে, দার্জিলিং যেতে হবে, দার্জিলিংয়ে গিয়ে শ্যুট হবে। আমি তো শুনে আনন্দে নাচছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আবার ভাবছি যে তখন আমি যেখানে ধারাবাহিক করছি তার প্রডিউসার হলো সুশান্ত দাস। আবার সুশান্ত দাকে বলতে হবে, তার কারণ তার আগের প্রজেক্টটাতে এই নিয়ে একটা প্রচণ্ড মনোমালিন্য হয়েছে। আমি তখন মানে আগের প্রজেক্টটা এখানে করছিলাম, করতে করতে আবার অ্যাক্রোপলিসের একটা প্রজেক্টের জন্য হঠাৎ করে মিরিক চলে যেতে হয়েছিল, সেই নিয়ে সুশান্ত দাস সাথে একটু হয়েছিল। মানে যেটা হয়ে যায় কিন্তু সাইলেন্ট একটা কোল্ড ওয়ার। দুদিন বাদেই দেবের হাউস থেকে ফোন এসেছিল, বললাম দুটো নিয়ে যাবো সুশান্তদার কাছে। তো আলটিমেটলি গিয়ে বললাম, একটাতে অবভিয়াসলি রাজি হয়ে গেল। প্রথম কমিটমেন্ট আমার ছিল এখানে। তো আরেকটা আমাকে সুশান্তদা ডিরেক্টলি বললো যে দেখ আমি একটা তোকে আমি ম্যানেজ করতে পারি, আর যেহেতু নিজে গল্প লেখে তো তার জন্য ওটা ম্যানেজেবল। বলছে কিন্তু তুই যদি দুটো প্রজেক্টের জন্য, সিনেমার প্রজেক্টের জন্য তুই যদি এখন চলে যাস, তাহলে 1 মাস যদি তোর চরিত্র না থাকে আমি কি করবো বল? হ্যাঁ, ভ্যালিড পয়েন্ট এটা। তো আমরা দেখলাম যে একটা বাঁচতে হবে। আমি মানে প্রায়োরিটি ওয়াইজ বাড়ছিলাম। আমাকে যেহেতু কি বলে আমাদের জয়দীপ দাকে ফোন করেছিল, আমি তাই জন্য আমি ওটা বললাম যে হ্যাঁ এটা আমি করবো। আর সেকেন্ডটা আমি তখন দেবের সাথে কথা বলেছিলাম, আমি বলেছিলাম যে এই অবস্থা। আমার বলতে খুব খারাপ লেগেছিল, বিকজ আমার তো মনে হয়েছিল যে এটা জাস্ট একটা ফ্লুকেও বলেছে। বাট যেটা আমার সব থেকে ভালো লেগেছিল, আমি হয়তো দেবের হাউসে বা দেবের সাথে ওই কাজটা করতে পারিনি, দ্যাট ইজ এ ডিফারেন্ট স্টোরি, কিন্তু আমার যেটা সব থেকে ভালো লেগেছিল যে আজকের যুগেও ওর মতো একটা প্রোফাইলের মানুষ হয়ে হি কেপ্ট হিজ ওয়ার্ড। ইট ওয়াজ নট আ ফ্লুক। ও যে আমাকে বলেছিল যে উই উইল ওয়ার্ক টুগেদার, এবং সেটা বলার কিন্তু 1.5-2 মাস বাদে, 1.5-2 মাস কি, হ্যাঁ অক্টোবর নভেম্বর ডিসেম্বরের শেষে ফোন এসেছিল। এই যে মাঝখানে একটা লম্বা টাইম গেছিল, হি কেপ্ট হিজ ওয়ার্ড। ওর হাউস থেকে কিন্তু কল এসেছিল, আমি করতে পারিনি, সেটা আমার নিজস্ব প্রবলেমের জন্য, টাইম ম্যানেজমেন্টের জন্য আমি করতে পারিনি। তাই আই উইল বি অলওয়েজ গ্রেটফুল ফর দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। না সত্যি মানে দেব ইজ সিরিয়াসলি ভীষণ ভালো একজন মানুষ। মানে আমরা যারা কাজ করেছি, আমি তো টনিকও করেছি ওনার সাথে, হি ইজ আ ওয়ান্ডারফুল পারসন। মানে এতগুলো কাজ করে আর ভীষণ ভালো মানুষ, খুব ভালো মনের মানুষ, ভীষণ ভালো মনের, মানে কাজ করেও আনন্দ পাওয়া যায়। আচ্ছা, আরেকটা জিনিসটা আমি জিজ্ঞেস করি, তোর মোটামুটি তো তোর জার্নিটা তোদের খুব বেগ পেতে হয়নি বা খুব ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যাসনি? ঘাত প্রতিঘাত বলতে অঞ্জনদা, দেখো আমার শুরুটা কিন্তু খুব ইন্টারেস্টিং ওয়েতে হয়েছিল। একটা তো যেটা আমি প্রথম ক্যামেরার সামনে আছি সেটা বললাম ক্লাস 4-এ, তারপর গ্যাপ, তারপর আবার কিছুদিনের জন্য কলেজে পড়ার সময় করেছিলাম। কিন্তু এই যে টানা কাজ, এটা কিন্তু একটা অদ্ভুত ব্লেসিং, ইউনিভার্সের ব্লেসিং বলতে পারো, আমরা ভগবান ঠাকুর যেটা বলি, ঠাকুর ভগবানের ব্লেসিং বলতে পারো। তার কারণ এটা একটা ছোট্ট গল্প, তোমাকে বলে দিই, মজার, এটা আপনাদেরও ভালো লাগবে। আমি তখন গ্রুপ থিয়েটার করি আর আমাদের ফ্যামিলি বিজনেস করি। তো ওই সারাদিন আমাদের ডিস্ট্রিবিউশনের কাজ হতো, রাস্তায় রাস্তায় ঘুরতাম, আর সন্ধ্যেবেলাটা যেহেতু ফাঁকা ছিল আমি তাই জন্য ডিরেক্ট রিহার্সালে চলে যেতাম। তো আমার সাথে আমার এক বান্ধবীর আলাপ হয়, এই নাটকের মাধ্যমেই তার সাথে আলাপ হয়, অনন্যা রে, অদিতি দির মানে অয়নদার শালী। অনন্যা, আই লাভ ইউ, আই উইল বি অলওয়েজ গ্রেটফুল ফর দিস। তো অনন্যা আমাকে একদিন বললো যে তুই কি করছিস আজকে, একবার চলে আয় না এসকের অফিসে, ডিজি ল্যাবে। বললো একবার এখানে চলে আয়, এখানে এসে একটা অডিশন দিয়ে। তা আমি গেলাম, গিয়ে একটা অডিশন দিলাম। একটা পাড়ার গুন্ডা এরকম এসে থ্রেট করছে, অডিশন দিয়ে চলে এসেছি, অনেকদিন হয়েও গেছে। হঠাৎ করে আবার অনন্যা কল মি আপ অ্যান্ড টোল্ড মি যে শোন না, তোর ওই অডিশনটা ভালো লেগেছে, তুই একবার আবার অফিসে চলে আয়, না আমার কিন্তু রিহার্সাল আছে সন্ধ্যাবেলা। বললো ঠিক আছে, রিহার্সাল যাবি, আয় না, বেশিক্ষণের ব্যাপার না, একবার চলে একবার কথাবার্তা বলে চলে যা। তো আমি গেলাম অফিসে, গিয়ে তখন অঙ্কুশ আর শুভশ্রীর একটা সিনেমা এসেছিল, মানে এখন বলছি এসেছিল, হবার কথা চলছে তখন, আমি শুধু চেয়েছি তোমায়। তো সেই সিনেমাটাতে আমি যেটা বুঝতে পারলাম যাওয়ার পরে, আমার যে ক্যারেক্টার ব্রিফিং দেওয়া হলো, বললো যে দেখো তোমার একটা চরিত্র আছে, তুমি হলে গিয়ে গুন্ডা দলের নেতা, ওই দার্জিলিংয়ে শ্যুট হবে,
তো রাস্তা দিয়ে অঙ্কুশ আর শুভশ্রী যাচ্ছে, যা হয় আর কি, গুন্ডারা এখান থেকে ইফটিজ করে, আওয়াজ টাওয়াজ দেয়, তো অঙ্কুশ বিং হিরো হুম। এসে খুব তোমাদের মারধর করবে, তোমার ভয় পালিয়ে যাবে। দিস ইজ ইট, দ্যাটস ইট, ক্লিন অ্যান্ড সিম্পল। তো ঠিক আছে, আই হ্যাভ গট নাথিং টু লুজ, ব্যবসার মধ্যে আছি, গ্রুপ থিয়েটার করছি, প্রডিউসারের টাকাতে 2-3 দিনের জন্য দার্জিলিং যাবো, ঘুরে চলে আসবো, অঙ্কুশ একটু মারবে, আবার নাকি বোনাস হলো গিয়ে টাকাও পাবো, আবার নাকি তারপরে সিনেমা হল দেখতেও পাবো নিজেকে। হ্যাঁ করবো, কি আছে, বলে টোলে ইট ওয়াজ ডান ডিল। আমি বেরিয়ে আসছি, আমাকে হঠাৎ অনন্যা বললো যে 10 মিনিট একটু গাড়ি বসে আনা, তোর সাথে একবার হিমাংশু কথা বলবে। হিমাংশু মানে এসকের যে কর্ণধার, অশোক ধানুকা, হিমাংশু ধানুকা। হ্যাঁ ঠিক আছে, বসে যাই। বসে 10 মিনিট থেকে আধা ঘন্টা, 40 মিনিট, 45 মিনিট হয়ে গেছে। আমি বললাম না, কেমন রিহার্সালে যেতে হবে। তখন আলটিমেটলি আমাকে ডাকলো, ডেকে নিয়ে গেল, গিয়ে আমাকে মিস্টার হিমাংশু ধানুকা ছিল, গিয়ে আমাকে বললো যে দেখ, তোকে 2টো অপশন দিতে পারি আমরা। বলুন। বলছে একটা দেখ, তুই দার্জিলিং যাবি, আমরা ভালো হোটেলে রাখবো, খাওয়া দাওয়া করবি, একদিনের শুটিং আছে, अंकुश तेरे को मारेगा, थोड़ा मार मूर खा के वहाँ से आ जाना पड़ेगा, फिर यहाँ पे प्रीमियर होगा, वहाँ पे इनविटेशन मिलेगा, 2 लोग को लेके आएगा, वहाँ पे देखेगा, अरे हम लोग का भाई लोग देख स्क्रीन पे क्या कर रहा है। এটা একটা অপশন তোর কাছে। আরেকটা অপশন হলো গিয়ে, আমার তখন ইটিভি ছিল, তখন কালার্স হয়নি, বললো যে ইটিভিতে আমাদের একটা সিরিয়াল চলছে, উই ওয়ান্ট আ সেকেন্ড লিড। ওয়াও, কি করবি বল। আমি ওইটুকু বুদ্ধি তো মনে ছিল, আমি এখন গিয়ে দার্জিলিংয়ে 2 দিন থেকে অবশ্যই সাথে কেন মার খেতে যাবো, তার থেকে এখানে আমি রেগুলার আমার যেখানে সিরিয়াল হবে তো সিরিয়াল করি। বললাম স্যার আমি সিরিয়াল করি। দ্যাট ওয়াজ দি স্টার্ট। আমি এসকের প্রোডাকশন হাউসে দত্তবাড়ি ছোট বউ সিরিয়ালটা ছিল, সেখানে আমি অ্যাজ আ সেকেন্ড লিড ঢুকলাম, এবং সেটা করতে করতেই এসকেদেরই জিতে শুরু হলো রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম, সেটাতে আমি লিডে ঢুকলাম। দ্যাট ওয়াজ দি স্টার্ট। এবং সেখানেও আরেকটা মানুষের কথা আমি বলতে চাই, লাইক দেব, এই ধানুকাস, হিমাংশুদা, ও আমাকে একটা কথা বলেছিল যখন এই 2টো সিরিয়াল একসাথে স্যামালটেনিয়াসলি করছি, আর তখন কিন্তু ওরকম করা যেত না, 2টো আলাদা চ্যানেল, কিন্তু আমি তখন করতাম, একটাতে লিড, একটা সেকেন্ড লিড। আমার একদিন বলেছিল যে তুই যদি কোনোদিন সিনেমা করিস, তুই করবি সিনেমা, আর যদি করিস এটুকু তোকে আমি প্রমিস করলাম, তুই আমার হাউস থেকে করবি। আর আমার প্রথম ছবি হলো গিয়ে এসকেদের হাউস থেকে, রানাদা সুদেশ নাদির ডিরেকশনে, মায়ের বিয়ে, সায়নী, আমি, বেনুদা আর আমাদের শ্রীলেখাদি, সেটা ছিল আমার ফার্স্ট ছবি। তো এরমভাবে জার্নিটা শুরু। বাহ। আর টানা পড়েন বলতে এই যে ব্যাপারটা এরকম হঠাৎ খুব অদ্ভুতভাবে হয়ে গেল, 2015 শেষ আর 16 কিছুদিন, ওইটা একটা খুব ব্যাড ফেজ গেছিল কাজকর্মর দিক থেকে। তারপরে তো চড়াই উতরাই থাকে, বাট বাই দ্য গ্রেস অফ গড, টাচউড বলতে নেই, তো হয়ে গেল, 10 বছরের উপরে হয়ে গেল কাজ করে যাচ্ছি, চলছে। অনেক ভালো ভালো কাজ কর ভাই, অল দ্য ভেরি বেস্ট ফর ইউর লাইফ। থ্যাংক ইউ। আর আপনাদের যার জন্য আমি আপনাদেরকে আমি যেটা সবসময় বলে থাকি, আসুন, দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর কাকে কাকে আরও চান আমাকে, যেরকম আপনারা করছেন এখন, মেল করুন, আমি চেষ্টা করব তাদের সঙ্গে আপনাদের আড্ডা মারানোর, গল্প করার। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সামনের সপ্তাহে আবার একজনের সঙ্গে। নমস্কার। নমস্কার রে ভাই। নমস্কার।